এই যে আমাদের আমাদের যে দেখানো হয় যে শুভেন্দু অধিকারী বনাম সুকান্ত মজুমদার বনাম দিলীপ ঘোষ, এটা দেখানো হয়। আজকে কিন্তু শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী পদে প্রথম প্রস্তাবটা কিন্তু দিলীপ ঘোষ করেছিল। প্রাক্তন করেই ছেড়েছেন, 21-এও হারিয়েছেন, 26-এও হারিয়েছেন, 26-এ ভবানীপুরে ওনার কেন্দ্রে এসে হারিয়েছেন। গার্ডস আছে, খুব পরিষ্কার কথা, শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী। মনে কাছে মুখ্যমন্ত্রী পদে আর কাউকে ভাবার কোনো সুযোগ ছিল না, সুযোগ হয়নি। পশ্চিমবঙ্গের বর্তমান এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যতের নাম হলো শুভেন্দু অধিকারী। সেইটা আজকে সমস্ত জনসাধারণ বললেন 5 বছর পর। এবং সাংবাদিক হিসেবে আপনিও এবার নিরপেক্ষভাবে, আপনাকে কেউ আর কেস দেবে না, আপনাকে আর পুলিশের পিছনে দৌড়াতে হবে না, আপনি মানুষের জন্য দৌড়বেন, মানুষের কথা বলবেন। আরে মুখ্যমন্ত্রীকে ওর বাড়ির লোকরা আখ পেশাইয়ের মেশিনে যেমন করে আখ পিষে রস বার করে না, সেইভাবে রস বার করেছে। এই ছবি তো আর এখন কেউ কিনবে না, তো টাকাটা আসবে কোথা থেকে? এই চাকরি বিক্রির টাকা, গরু কয়লা সেগুলোর যে কমিশন খেতেন সেটা তো আর পাবেন না। একটু আইনি ব্যবসা করুন, একটু রুটি রোজগার করুন, আমরা সাপোর্ট করুন। যে অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে অবস্থা ছিল, একটা চোর চিটিংবাজের সরকার, তোষণবাজের সরকার, রাজ্যটাকে উচ্ছন্নে পাঠিয়ে দিল, 50 বছর পেছিয়ে দিল, আমাদেরকে তো বাধ্য হয়ে নামতে হলো। আমরা একসঙ্গে সাংবাদিকতা করেছি। আমার রাজনীতি জীবনে ইন্টারভিউ আপনি নিয়েছেন, তো আপনি যেভাবে লড়ছেন আমিও সেভাবে লড়েছিলাম। এবার আপনাদের জন্য আমাদের এখানে আসা, সংবাদ মাধ্যমের কর্মী, তাদের 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 সুরক্ষা দেওয়ার দায়িত্ব এই সরকারের। থেকে ভাটোরাবাসীর উদ্দেশ্যে একটাই আমাদের যে সংকল্প, খুব তাড়াতাড়ি ভাটোরাবাসী মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে। শুধু তাই না, ওখানে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে পরিবহন ব্যবস্থা, বিশেষ করে যে ভাটোরার মধ্যে আমরা যাতে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মধ্যে যে পিচের রাস্তা, সেটা খুব তাড়াতাড়ি সম্পন্ন এবং বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে সজল ঘোষ, প্রত্যেকেই আপনারা আশা করেছিলেন যে সজল ঘোষকে বিধায়ক হওয়ার পর প্রথম ইন্টারভিউ করছি। আমারও ভালো লাগছে সজল দা। এত দেরিতে করছো কেন? এটা মোটেও আমার ভালো লাগছে না। এত সামলে এত সবকিছু করে বরানগর স্বপ্ন দেখেছিলে, লোকেরা বলে সেই বারবার করে আপনাকে শুনতেও হয়েছে ন্যাড়া একবার বেলতলায় আসে, সেইটা তুমি সফল করে দিয়েছো শেষ পর্যন্ত। দেখো, এই কথার উত্তর দিতে গেলে যেগুলো বলতে হয় সেগুলো আমি কোনো বিজিত প্রার্থীর উদ্দেশ্যে বলতে চাই না। কে কোথায় কবার ন্যাড়া হলো এসব আলোচনা আজ অতীত। মানুষ আমায় ম্যান্ডেট দিয়েছেন, আমি মানুষের ম্যান্ডেট নিয়ে বরানগরের যে কটা আমি কথা দিয়ে এসছি, কমিটমেন্ট দিয়ে এসছি, আগামী 1700 দিনে সেগুলো আমায় ফুলফিল করতে হবে। দ্যাট ইজ আ হিমালয়ান টাস্ক, সেটা আমায় কমপ্লিট করতে হবে। একটা জিনিস, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, শুভেন্দু হ্যাঁ, অধিকারী আর কে হতো এখানে? নো আদার ওয়ান। হ্যাঁ, এর আর ছাড়া কি আর কেউ ছিল? সময় দিয়েছিল আর কেউ ছিল? অমিত শাহজি 10 মিনিট সময় দিলেন, 20 মিনিট সময় দিলেন, তারপরে বলছে চুটকুলা শোনাবো। আপনারা ভাবুন, কারোর মাথাতেও আসেনি, কারোর জিভেতেও আসেনি। নাম ছিল না। সবাই মিলে চেঁচিয়ে, আচ্ছা, চেঁচাবে না তো কি করবে? মিউ মিউ করবে? সবাই মিলে বললেন শুভেন্দু অধিকারী। একদম 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 সবাই। কোনো দ্বিতীয় নাম সত্যি কথা যদি বলা হয় ছিল না। একটাই জিনিস সজলদা জিজ্ঞাসা করবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন এইভাবে হবে আশা করেছিলেন? না, এতটা নিজেকে এতটা নিচে নামাবেন এটা ভাবিনি। আমার মনে হয় উনি মানসিক স্থিতি হারিয়েছেন। গেট ওয়েল সুন, সি ইজ আ লেডি। আমরা অনেক কটাক্ষ করেছি, সি এজেড, বয়স আমাদের মায়ের সমান, আর কটাক্ষ নয়। তিনি এখন তাকে অস্বীকারের পাত্র, এখন তাকে আমরা ইগনোর করার পাত্র হয়ে গিয়েছেন। তাকে আর নজর রেখে সময় নষ্ট করবেন না। আমরা মিমগুলো মিস করব, বাংলার অসুখ করেছিল, বাংলার অসুখ সারানোর ডাক্তার আমরা এসে গেছি। এবার মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুখ করেছে, সেই অসুখ সারাবেন সময়, এবং অসুখ সারাবেন তার নিজের লোকরা যারা এতদিন কোনো কথা বলেনি। অসুখ সারাবেন সেই সমর্থকরা যারা এতদিন এত মিম হচ্ছে তা সত্ত্বেও তাকে সাবধান করেননি। আরে মুখ্যমন্ত্রীকে ওর বাড়ির লোকরা আখ পেশাইয়ের মেশিনে যেমন করে আখ পিষে রস বার করে না, সেইভাবে রস বার করেছে। অখিলেশ যাদব চলে আসছে কালকে, আপনি কি বলছেন? চাদর দিয়ে বরণ করে ও হেরো, আরে হেরোর কাছে এসেছে, ও হেরোর কাছে গেছে।
আসুন না, ও যত আসবে তত আসুন। হারবে। এরা যত আসবে তত মানসিক বিকৃতি প্রত্যেকের বোঝা যাবে। তোমরা সব দিল্লি চলে যাবে মমতা ব্যানার্জি। দিল্লি না, বাংলাদেশ যাবে। যান না, কোথায় যাবে? বাংলাদেশ যাবেন, পাকিস্তান যাবেন, আর কোথায় যাওয়ার আছে? দীপাঞ্জন চক্রবর্তী কার্যত আপনারা প্রত্যেকেই জানেন যে লড়াইয়ের মুখ আজ শুধু নয়, প্রথম দিন থেকে লড়াই, তারপর আজকে বিধায়ক হিসেবে কথা বলছি, আমার তো খুব ভালো লাগছে আমি স্যার। তোমাকে প্রথমে চিনতেই পারিনি, আমি তোমাকে প্রথমে চিনতেই পারিনি, কারণ সাধারণ মানুষের চোখ দিয়ে দেখেছি, আজকে বিধায়কের চোখ দিয়ে দেখছি। আরে এটা তো রোজিনা, আওয়াজটা শুনে মনে হলো রোজিনা। কলা শটটা হ্যাঁ, গলার আওয়াজটা মুখস্থ ছিল। আর একটা জিনিস স্যার, এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনটা কি আশা করছেন? তো স্বাভাবিক, আমি তোমাদের বহুবার বলেছি, বহুদিন টিভি চ্যানেলে বলেছি যে অরঙ্গজেব, হিটলার, মুসলিনি, গাদ্দাফি যারা যেরকম ভাবে পতন হয়েছে ওনারও পতন হবে, এবং আমি খুব নিশ্চিত ছিলাম যে ওর পতন হবে। কাউন্টিং এর দিন ভোরবেলা 6:30টার সময় আমাকে যখন একটি চ্যানেল রিপাবলিক ধরেছিল 6:30টার সময় লাইভ, আমি কাউন্টিং সেন্টারে ঢুকছি, কেউ নেই, আমি ওদের বলেছিলাম যে রেজাল্ট যা হবে কোনো সার্ভে তার সঙ্গে মিলবে না, দেখবেন রেজাল্ট উল্টে যাবে। তাই না? উড়ে গেছে। হ্যাঁ, গৈরিক ঝড় বলেছিল ওরা, আমি বলেছিলাম যে গৈরিক সুনামি, এটা সুনামি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো পদত্যাগ করলো না এখনো পর্যন্ত। তাতে কি আছে, উনি তো এখন বাতিল, ওরা তো ইয়ে হয়ে গেছে, সরকার তো ভেঙে দিয়েছে গভর্নর। এরপর উনি তো ডক্টরেট ডিগ্রি যেরকম আঁকড়ে ধরে বসেছিলেন। উনি এখন এবার আইনি প্র্যাকটিস। তো ভালো কথা তো, ওই ছবি তো আর এখন কেউ কিনবে না, তো টাকাটা আসবে কোথা থেকে? এই চাকরি বিক্রির টাকা, গরু কয়লা সেগুলোর যে কমিশন খেতেন সেটা তো আর পাবেন না। একটু আইনি ব্যবসা করুন, একটু রুটি রোজগার করুন, আমরা সাপোর্ট করবো। অধিকারী মুখ্যমন্ত্রী কেমন লাগে? এর থেকে ভালো স্বপ্ন তো আর হতে পারে না, কারণ ওনার মতো অভিজ্ঞতা, এনার্জি, অ্যাগ্রেশন বাংলা যেটা সব থেকে বেশি দরকার, আমাদের এখন মিনমিন করে চলবে না, চোখে চোখ রেখে আমরা কথা বলবো, সেই অ্যাগ্রেশন আমাদের দরকার। বলছি আমার সঙ্গে রয়েছেন সন্তু পান, কারণ কেন আপনারা প্রত্যেকেই জানেন সাংবাদিকতা সেই বুম ধরে সাংবাদিকতা করতে করতে এখন বিধায়ক, কেমন চেঞ্জ হয়ে গেল না? প্রশ্ন করতে করতে মনের যে আনন্দটা সেটা ক্যামেরায় দেখা যাচ্ছে। আপনার যে মনের আনন্দটা এটা ক্যামেরায় দেখা যাচ্ছে। আনন্দ তো হবেই। আমরা একসঙ্গে সাংবাদিকতা করেছি। আমার রাজনীতি জীবনে ইন্টারভিউ আপনি নিয়েছেন, তো আপনি যেভাবে লড়ছেন আমিও সেভাবে লড়েছিলাম। এবার আপনাদের জন্য আমাদের এখানে আসা, সংবাদ মাধ্যমের কর্মী, তাদের 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 সুরক্ষা দেওয়ার দায়িত্ব এই সরকারের। বলছি আমাদের আপনারা প্রত্যেকেই চেনেন বিধায়ক মানব গুহ বলবো কি, আমাদের সহকর্মী মানব গুহ বলবো কি, আমাদের দীর্ঘদিনের লড়াইয়ের সঙ্গী মানব গুহ বলবো, আমি এই কথাগুলোর মধ্যে কোনটা বলবো? মানব দীর্ঘদিনের লড়াইয়ের সঙ্গী ঠিক আছে, আমি এখনো লড়াইয়ের সঙ্গী আছি, লড়াইয়ের সঙ্গী আছি। আমাদেরকে অনেকেই বলছে তোরা সব বিধানসভার টিকিটের জন্য লড়াই করেছিস, দেখো, লোভে লড়াই করেছিস। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি এরকম প্রতিহিংসা পরায়ণ না হতো, এত অত্যাচার না হতো, আমাদেরকে তো আমাদের ফিল্ড ছেড়ে ভোটে নামতে হতো না, জেলে না পাঠাতো, মানুষকে জাগানোর জন্য আমাদেরকে মাঠে নামতে বাধ্য হয়েছে। আমি তো ভালোই ছিলাম, সিপিএম আমলে সিপিএম এর বিরুদ্ধে খবর করেছি, তৃণমূল আমলে তৃণমূলের বিরুদ্ধে খবর করেছি, সাংবাদিক থাকলে হয়তো এই যে বিজেপি নতুন সরকার আসছে হয়তো বিজেপির বিরুদ্ধে খবর হতো, কিন্তু আমাদেরকে মাঠে নামতে হয়েছে। রাজ্যের যে অবস্থা, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে অবস্থা ছিল, একটা চোর চিটিং বাজের সরকার, তোষণ বাজের সরকার, রাজ্যটাকে উচ্ছন্নে পাঠিয়ে দিল, 50 বছর পেছিয়ে দিল, আমাদেরকে তো বাধ্য হয়ে নামতে হলো। মানবদা একটা জিনিস মেমারিবাসী আমি দেখেছি, এই তোমার পোস্টারের সামনে তিনি নিজের মুখটাকে রেখে চেষ্টা করেছিলেন মানুষের কাছে আরো বেশি করে উজ্জীবিত হওয়ার, বা সেখানে তো তাকে প্রাসঙ্গিক করে রাখার চেষ্টা করেছিল, এক মুহূর্ত ছাড়তে চায়নি। সেই রাসবিহারী বসু কি করছে? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন এসে মেমারি বাস স্ট্যান্ডে আমাকে গালাগাল দিয়ে গেল, সেদিন ওর হার নিশ্চিত হয়ে গেছিল, কারণ ফেরেবাজ ভাইপোকে কেউ বিশ্বাস করে না। আর তৃণমূলের প্রার্থী নিয়ে কিছু বলতে চাই না, তৃণমূলের প্রার্থীকে লোকে আমাদের মেমারির মানুষ পরিত্যাগ করেছে, খুব পরিষ্কার কথা, মানুষ ভোট দিয়েছে বলে আমি জিতেছি। আমাদের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে, 14 দিন মাত্র সময় পেয়েছিলাম, সেই সময়ের মধ্যে আমাদের কর্মীরা রীতিমতো পদ্মফুল ফুটিয়েছে, এবং ওই যে বললাম জনতা চেয়েছে, জনতা তৃণমূলকে চায়নি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী একদম দাদা দাদা দাদা, আমরা যাকে বলি মানে দাদা এই বলেছে দাদা ওই বলেছে, সেই দাদাই এখন মুখ্যমন্ত্রী। খুব ভালো লাগছে, অত্যন্ত ভালো লাগছে, এটা তো সবারই একই ব্যাপার। উনি বিরোধী দলনেতা হিসেবে প্রত্যেকের পাশে দাঁড়িয়েছেন, প্রত্যেকের, যারা যারা এই মমতার পুলিশের হাত থেকে বিপদে পড়েছে তাদের প্রত্যেকের পাশে উনি দাঁড়িয়েছেন। খুব সুখের দিন একটা, শুধু সুখের দিনে একটাই দুঃখের ঘটনা চন্দ্র, যেহেতু শুভেন্দু তো ওর মাধ্যমে যোগাযোগ হতো সবটা,
বলে এই আর কি। আর একটা তোমাদেরকে সময় দিয়েছিল অমিত শাহজি, বলেছিলেন 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট সময় দিচ্ছি, এটা ভাবো। কি মুভমেন্টে ভাবতে বলেছিলেন একটু যদি আমাদের বলো। না, শুভেন্দু অধিকারীকে সবাই সাপোর্ট করেছিলেন। অমিত শাহ 2 মিনিট সময় দিয়েছিলেন, যেন পার্টির যে কনস্টিটিউশন, পার্টির যেটা নিয়ম সেই কি বললেন অমিত শাহ? প্রথমে সব বিধায়ককে উনি বললেন আপনারা মানে পরিচয় দলের নেতা হিসাবে, আমাদের দলের নেতা হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নিতে চান। তো অনেকেই বললেন, আমাদের সিনিয়ররা অনেকে বললেন শুভেন্দু অধিকারী কি, দিলীপ ঘোষ কিন্তু প্রথম প্রস্তাব করেছে যে এই যে আমাদের আমাদের যে দেখানো হয় যে শুভেন্দু অধিকারী বনাম সুকান্ত মজুমদার বনাম দিলীপ ঘোষ, এটা দেখানো হয়। আজকে কিন্তু শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী পদে প্রথম প্রস্তাবটা কিন্তু দিলীপ ঘোষ করেছিল। আপনারা চেয়েছেন সবাই মিলে। না, তারপর সিনিয়র লিডাররা বলেছে আমরা সবে নতুন রাজনীতিতে এসেছি, আমার বলার অপশন ছিল না। আর দিলীপ ঘোষকে প্রস্তাবে সবাই সমর্থন করেছেন, সিনিয়ররা যতজন ছিলেন। ফলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছে তখন পরিষ্কার হয়ে যায়। কিন্তু পার্টির গঠনতন্ত্র অনুযায়ী অমিত শাহ যেহেতু এখানে তিনি অবজারভার হিসেবে এসেছেন, ওনাকে আমাদের নীতিন নবীনজি যিনি প্রেসিডেন্ট তিনি পাঠিয়েছেন দুজনকে। ফলে উনি পার্টির গঠনতন্ত্র অনুযায়ী 2 মিনিট সময় দিয়েছিলেন যে শুভেন্দু অধিকারী ছাড়াও অন্য কোনো নাম উঠে আসে কিনা বা কেউ নিজেকে মুখ্যমন্ত্রী পদে দাবি করে কিনা সেটাও বলার কিন্তু সুযোগ ছিল, কিন্তু কেউ বলেনি, বলার সেই ইয়েও ছিল না। কারণ যিনি সিটিং মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রাম ভবানীপুরে পরপর 2 বছর হারিয়েছেন, এবারও পরপর 2টো সিটে জিতেছেন, তাকে ছাড়া মুখ্যমন্ত্রী আর কাউকে ভাবা যায় না। আর তিনি 5 বছরে যা পরিশ্রম করেছেন, এটা নিয়ে তো কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। গোটা রাজ্যের মানুষই জানে শুভেন্দু অধিকারী ছাড়া এই মুহূর্তে মুখ্যমন্ত্রী পদে কোনো বিকল্প নেই। প্রাক্তন করবো বলেছিল শুভেন্দু অধিকারী, প্রাক্তন করেই ছাড়। প্রাক্তন করেই ছেড়েছেন, 21-এও হারিয়েছেন, 26-এও হারিয়েছেন, 26-এ ভবানীপুরে ওনার কেন্দ্রে এসে হারিয়েছেন। গার্ডস আছে, খুব পরিষ্কার কথা, শুভেন্দু অধিকারী ওনাকে ছাড়া মুখ্যমন্ত্রী পদে আর কাউকে ভাবার কোনো সুযোগ ছিল না, সুযোগ হয়নি। বলতে খুব ভালো লাগছে, আপনাদেরকে প্রথমেই পোস্ট করেছিলাম যে আমার আমতাতেও গেরুয়া শিবির, এই মুহূর্তে দাঁড়িয়ে গেরুয়া আবিরের ঝড় বয়েছে আমার আমতা, কারণ কেন, আমার বিধানসভা, সেই মাটি থেকে আমি লড়াই করে এসেছি, আজ পর্যন্ত করছি। এখন আমার সামনে দাঁড়িয়ে রয়েছে আমার বিধায়ক, এর থেকে বড় কিছু হতে পারে না। অমিত সামন্তের সঙ্গে কথা বলবো, একদম আমার বিধায়ক অমিত। খুব ভালো লাগছে যে সারা পশ্চিমবঙ্গের মতো আমতা বিধানসভাতেও সাধারণ মানুষের যে জন আশীর্বাদ সেটা পেয়েছে ভারতীয় জনতা পার্টি। এবং পশ্চিমবঙ্গের স্রষ্টা শ্যামাপ্রসাদের পুণ্যভূমিতে, বিশেষ করে আমতায়, যেটা একসময় শ্যামাপ্রসাদ মুখার্জির চারণভূমি ছিল, যেখানে পশ্চিমবঙ্গে প্রথম শ্যামাপ্রসাদ কালচারাল ইনস্টিটিউট SPIC, যেটা আমার বিধানসভার মধ্যেই পড়ছে, সেই ভূমিতে যে পদ্ম ফুল বিকশিত হয়েছে রাজ্যের অন্যান্য বিধানসভার মতোই, এটা ভেবে আমি খুব আনন্দিত এবং খুব গর্বিত। আমতাবাসী হিসেবে গর্বিত। আমতার মানুষ নরেন্দ্র মোদীকে আশীর্বাদ প্রদান করেছে। কারণ আমি মনে করি ভারতীয় জনতা পার্টির প্রার্থী কোনো ব্যক্তি না, আমতার মতো সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমরা নরেন্দ্র মোদীজির উন্নয়নের মন্ত্রকে সাথে নিয়ে এগিয়ে চলেছিলাম, এবং সেই মন্ত্রেই আমতাবাসী জন আশীর্বাদ করেছে ভারতীয় জনতা পার্টিকে। এর জন্য এটা ভেবে খুব গর্বিত, আনন্দ এবং পুলকিত। তুমি একটা দ্বীপ, তার সঙ্গে দেখা যাচ্ছে একটা নদী, বাঁশের সাঁকো দিয়ে এখনো মানুষ যাতায়াত করে, ওই ব্রিজের স্বপ্নটা সফল হবে? অবশ্যই, কারণ পশ্চিমবঙ্গ যে ডবল ইঞ্জিন সরকারের যে প্রয়োজন ছিল সেটা পশ্চিমবঙ্গের জনগণ দেখিয়ে দিয়েছে। আর আমতাবাসীর যে স্বপ্ন, বিশেষ করে ভাটোরা দ্বীপ অঞ্চল, যেখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই সংকীর্ণ, যেখানে দীর্ঘদিন ধরে ভাটোরাবাসী দ্বীপ অঞ্চল যেটা যারা বঞ্চিত শোষিত হয়ে এসেছে, যেখানকার রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা পুরোটাই একদম অন্ধকারে তলানিতে ছিল। তো সেই জায়গা থেকে ভাটোরাবাসীর উদ্দেশ্যে একটাই আমাদের যে সংকল্প, খুব তাড়াতাড়ি ভাটোরাবাসী মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে। শুধু তাই না, ওখানে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে পরিবহন ব্যবস্থা, বিশেষ করে যে ভাটোরার মধ্যে আমরা যাতে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মধ্যে যে পিচের রাস্তা, সেটা খুব তাড়াতাড়ি সম্পন্ন, এবং পানীয় জল, যেটা ভাটোরার মূল যে অঙ্গীকার, পানীয় জল এবং যোগাযোগ ব্যবস্থার সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা, আমরা 24 আওয়ার 24 ঘন্টা যে ভাটোরায় যাতে যে স্বাস্থ্য কেন্দ্র আছে, সেখানে আমরা সেই স্বাস্থ্য ব্যবস্থা পরিচালিত করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমার সঙ্গেই রয়েছেন হিরণদা, কথা বলবো। হিরণদা, অনেক লড়াই তো হলো। আপনি 50 দিনের লড়াই আর রোজিনাকে একদিনের জন্য ফোন করতে দেখিনি। পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ, পশ্চিমবঙ্গের মা ভাই বোন সবাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বিশ্বাস করেছেন। আমাদের দেশের পূজনীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সমবায় মন্ত্রী, শ্রদ্ধেয় মাননীয় অমিত শাহজিকে বিশ্বাস করেছেন যে এরা দুজন মিলে পশ্চিমবঙ্গকে পরিবর্তন করতে পারেন, পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদেরকে চাকরি দিতে পারেন, মা বোনেদেরকে সুরক্ষা দিতে পারেন। সেজন্য পশ্চিমবঙ্গের মানুষ
পরিবর্তনের জন্য, উন্নয়নের জন্য ভোট দিয়েছে। এবং আমি প্রথম দিন থেকে বলে এসেছি, এই জয়, বিশেষ করে আমার শ্যামপুরের জয়, আমাদের শ্যামপুরবাসীর জয়, 100 ভাগের মধ্যে 99% শ্যামপুরবাসী এবং আমার বিজেপি কর্মীর অবদান। আমার 1% অবদান। আমার নিজের মামার বাড়ি, আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, আমার রক্ত, আমার মাটি আমাকে জিতিয়েছে। শ্যামপুরবাসীর জয়, এই জয় আমি সবাইকে উৎসর্গ করেছি এবং সাংবাদিক থেকে শুরু করে, শিল্পী থেকে শুরু করে, ব্যবসায়ী থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে, ছাত্র সমাজ থেকে খুব শুরু করে আপামর সমাজ এখন মুক্ত আকাশে নতুন সূর্যের আলোয় আলোকিত হয়ে নিঃশ্বাস নিচ্ছে, কথা বলতে পারছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, হিরণদা কেমন লাগছে? দেখুন, 2021-এ আমরা ভারতীয় জনতা পার্টি জেতার পর শুভেন্দুবাবু যখন আমায় কাঁথি নিয়ে গিয়েছিলেন, কাঁথির সভা থেকে আমি বলেছিলাম সবাইকে যে আমার পশ্চিমবঙ্গের বাংলা বিজেপির, বঙ্গ বিজেপির সমস্ত কার্যকর্তাকে প্রণাম জানাই, কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব সবাইকে আমি আমার প্রণাম জানাই। আমি সবার কাছে কৃতজ্ঞ যে আমাদের বাংলায় নতুন বিজেপি, পুরনো বিজেপি, সবাই বিজেপি, আমাদের যে নতুন সূর্য, নতুন আলো, নতুন বাতাস, নতুন আকাশ, আজ ভোরবেলা নতুন পাখির ডাক, এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের নতুন পশ্চিমবঙ্গ, সেই ভারতবর্ষে স্বাধীন হওয়ার হয়ে গেছে 79 বছর। 79 বছর পর প্রথম ভারতীয় জনতা পার্টির সরকার হতে চলেছে এবং সাংবাদিক হিসেবে আপনিও এবার নিরপেক্ষভাবে, আপনাকে কেউ আর কেস দেবে না, আপনাকে আর পুলিশের পিছনে দৌড়াতে হবে না, আপনি মানুষের জন্য দৌড়বেন, মানুষের কথা বলবেন। এই জন্য আমি পশ্চিমবঙ্গের মানুষকে কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। 79 বছর পর পশ্চিমবঙ্গ মুক্ত হলো, পশ্চিমবঙ্গের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে। বলছি লড়াই লড়াই অনেক কঠিন ছিল, কারণ কেন আপনারা প্রত্যেকেই দেখেছেন প্রথম দিন থেকে বিজেপির প্রথম দিনের যার সঙ্গে এখন কথা বলবো, সেই প্রথম দিনের লড়াইয়ের সঙ্গীর সঙ্গে কথা বলবো, সেই প্রথম দিন তখন ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এত তাড়াতাড়ি পতন হয়ে যাবে? রোজিনা, মানে যে কোনো কারণে হোক তুমি এসে উঠতে পারোনি। 19শে মার্চ আমার নাম, নাম ঘোষণার পর প্রথম ফোনটা রোজিনাই করেছিল, প্রথম চ্যানেলে রোজিনাই করেছিল। শোনো না, 19শে মার্চ আমার নাম ঘোষণা হয়েছিল। 19শে মার্চ আমি এলাকায় যাবার পর যে বাইট, সাউন্ড বাইট আমার 19 তারিখ ছিল, যেদিন ভোট শেষ হয় 29 তারিখ, সেদিনকেও আমার একই স্ট্যান্ড ছিল, অতীন ঘোষ হারছে, কাশীপুর বেলগাছিয়া বিজেপি জিতবে, পশ্চিমবঙ্গে বিজেপি ল্যান্ডস্লাইড ভিক্টরি করতে চলেছে। বাংলার রায় 1 মার্চ অমিত শাহ লিখে দিয়েছিলেন রায়দিঘির মাঠ থেকে। আমরা বারবার বোঝাতে চেয়েছি, কিন্তু অনেকেই সেটা বুঝতে চাননি, কারণ তাদের মাথার মধ্যে ছিল প্রায় 27-28% মাইনরিটি ভোট, এ রাজ্যে কি করে বিজেপি জিতবে, কি করে জিতবে। আর আমরা বারবার বলেছি, 3বার বিনা মাইনরিটির ভোটে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারলে পশ্চিমবঙ্গেও যদি মাইনরিটি ভোট বিজেপিকে নাও দেয়, তাও বিজেপির সরকার হবে। কিন্তু বিশ্বাস করে উঠতে পারেনি। তার দুটো কারণ, দুটো, এক ব্লক মাইনরিটি ভোটিং, আর সেকেন্ড যে পশ্চিমবঙ্গের ভোটিং ট্রেন্ড, যাতে গুন্ডা বাহিনীর যে প্রভাব, ভোটের কারচুপির পশ্চিমবঙ্গের মানুষ দেখে দেখে অভ্যস্ত ছিল, তাই আমরা বারবার বললেও বিশ্বাস করতে পারছি না। আমি যখন বলতাম যে অতীন ঘোষ হারতে পারেন, বিশ্বাস করতো না কেউ। আমি প্রথম দিন যেদিন আমি প্রায় 1.5 কিলোমিটার আমি হাঁটি, বিশ্বাস করো রোজিনা, মানুষের চোখ বলেছিল যে এই কেন্দ্রে তৃণমূল হারছে। আপনিও বলেছিলেন এইবারে যদি আমি জিততে না পারি, এইবার এই লড়াই আমার কঠিন লড়াই, কারণ এইবারে আমাকে জিততেই হবে, এইটাই আমি একটাই সুযোগ পেয়েছি। আমি, সেটা তো স্বাভাবিক ছিল। আমি দেখো, একটা বাই ইলেকশন হেরেছি, একটা জেনারেল ইলেকশন হেরেছি। একজন রাজনৈতিক কর্মী যদি বারবার হারে না, দলের মধ্যেও তার সম্পর্কে একটা চিন্তা বিশ্লেষণ শুরু হয়, এবং কর্মীদেরও মনে হয় যে এই লোকটাকে প্রার্থী করা মানে একটা সিট নির্বাচন জেতার আগেই গিভ আপ করে দেওয়া। এই বার্তা, এটাও একটা মনের মধ্যে সাবকনসিয়াস মাইন্ডে ওটা হান্ট করে। তো সেটা ছিল। আর চারিদিকে এইরকম বাতাবরণ, মানে আমার মতো লোককে শোনার জন্য যেখানে যাচ্ছি সেখানে লোক, মানুষের ঢল নামছে, যা বলছি মানুষ ক্ল্যাপ করছে, রেসিপ্রোকেট করছে। তো এই নির্বাচন যদি না জিতে, এবার তুমি ভাবো 207খানা সিট বিজেপি জিতেছে, আর যদি আমি না জিততাম, তারপরে এরপরে আর কি কোনো এক্সকিউজ থাকতো? আমি বলছি এক্সকিউজ থাকতো, বিপরীতে কিন্তু অতীন ঘোষ, তিনি এখনো আমার একদিকে সজল জিতেছে, একদিকে পূর্ণিমা জিতেছে, একদিকে তাপসদা জিতেছে, আর আমি যদি হেরে যেতাম,
আমি কোন মুখে মানুষ, আমি কর্মী সমর্থকদের বা দলের নেতৃত্বকে বোঝাতে পারতাম যে না আমায় টিকিট দিলে আমি জিতে পরবর্তীকালে আমার বলার মুখ থাকতো না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটা লোক যার দীর্ঘদিনের লড়াই করার অভিজ্ঞতা আছে, তিনি বিধানসভার বিধায়ক ছিলেন, তিনি লোকসভার সাংসদ ছিলেন, তিনি 4-5টা দপ্তরের বাংলায় পশ্চিমবঙ্গের মন্ত্রী ছিলেন, তিনি 5 বছর লিডার অফ দ্য অপোজিশন হিসেবে যে লড়াই, যে অদম্য সাহস দেখিয়ে যে লড়াই তিনি লড়েছেন, আমার নিশ্চিত বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস তার নেতৃত্বে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার বিকশিত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে এগিয়ে যাবে। কারণ তার অনেকগুলো উপাদান আছে। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যার রোড কানেক্টিভিটি, রেল কানেক্টিভিটি, এয়ার কানেক্টিভিটি, পোর্ট কানেক্টিভিটি, সঙ্গে বহু ফসলি জমি আছে, জল আছে, সারপ্লাস পাওয়ার আছে। বাংলা থেকে কলকাতায়, চপমুড়ি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে 5 ঘন্টায় দুবাই, 5 ঘন্টায় সিঙ্গাপুর, 4.5 ঘন্টায় কুয়ালালামপুর, 2 ঘন্টায় ব্যাংকক যাওয়া যেতে পারে। এই টপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ, আমাদের কাছে সমুদ্র আছে, আমাদের কাছে পাহাড় আছে, আমাদের কাছে ঝিল আছে, আমাদের কাছে মানে চিপ লেবার আছে, কিন্তু আমরা যে উন্নতি, যে উন্নয়ন করার কথা ছিল আমরা পারিনি। পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা 2 বছরে যদি কয়েক লক্ষ কোটি টাকা যদি বিদেশি বিনিয়োগ আনতে পারে, পার্শ্ববর্তী রাজ্য আসাম সেখানে সেমিকন্ডাক্টর হাব তৈরি হতে পারে, তা আমার রাজ্য পিছিয়ে থাকবে কেন? আমি নিশ্চিত আমার রাজ্য এবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর যে ডবল ইঞ্জিনের সরকার, সেখানে বাংলা, পশ্চিমবাংলা তার হারানো ঋত গৌরব ফিরানোর লড়াই আগামীকাল থেকে শুরু। 1-1.5 বছরের মধ্যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে। যেরকম যোগীর রাজ্য ব্রহ্মোস বানাচ্ছে, আমাদের রাজ্যে বোমা হচ্ছিল, আমরাও সেই দিকে যাতে এগিয়ে যেতে পারি এমন একটা রাজ্য পশ্চিমবঙ্গকে আমরা উপহার দেব।